পার্মানেন্ট ম্যাগনেট সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে যে কিভাবে সেগুলোর ডাইপোল গুলো নির্ধারিত হয়, সেগুলো ডোমেন সম্পর্কে আলোচনা হয়েছিল, কিভাবে ম্যাগনেটিক ফ্লাক্স বের হয়, সম্পর্কগুলো সাপ্লাই ঘুরে আসে, ফিল্ড ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইত্যাদি গুলো আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে। তো কথা কি পরিষ্কার শোনা যায় না? অসুবিধা হচ্ছে কিনা বুঝতে? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে শুধু কন্টিনিউ করি আমরা। সেটা হচ্ছে যে পার্মানেন্ট ম্যাগনেট সম্পর্কে আলোচনা ছিল এবং ইলেকট্রোম্যাগনেট সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল যে ইলেকট্রোম্যাগনেট গুলো কিভাবে তৈরি করা হয়। আমি বলেছিলাম যে কোনো মোটর বা জেনারেটরে কোনো পার্মানেন্ট ম্যাগনেট অথবা ইলেকট্রোম্যাগনেট কিছুই নাই, এরকম ভাবে আসলে কোনো মোটর তৈরি করা হয় না। অবশ্যই সেখানে হয় পার্মানেন্ট ম্যাগনেট থাকে না ইলেকট্রোম্যাগনেট থাকে। তো পার্মানেন্ট ম্যাগনেট ইলেকট্রোম্যাগনেট সম্পর্কে আমরা প্রাথমিক আলোচনা করেছি এবং আজকে আমরা কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করবো, যে অর্থাৎ ম্যাগনেটিক বিভিন্ন প্রপার্টিজ গুলো আছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ক্ষেত্রে। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে বিভিন্ন প্রপার্টিজ গুলো সেগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করতে যাচ্ছি। তো এটা হচ্ছে বেসিক একটা সলিনয়েডের একটা সেপারেশন দেওয়া হয়েছে। তার মধ্যে কি আছে, এখানে একটা কন্ডাক্টর আছে, যে কন্ডাক্টরকে পেঁচানো হয়েছে উপরে। পেঁচানোর পরে কি হয়েছে, একটা জায়গায় পজিটিভ আছে নেগেটিভ সাপ্লাই হচ্ছে ভোল্টেজ, ফলে কি হচ্ছে, মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। জাস্ট আর কিছু না, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। সলিনয়েডের সহজ হিসাব হচ্ছে যে এর মধ্যে একটা ফেরোম্যাগনেটিক কোর থাকবে এবং উপর দিয়ে একটা উইন্ডিং দেওয়া থাকবে এবং এখানে একটা কারেন্ট ফ্লো করতে হবে, দ্যাটস ইট। অর্থাৎ এখানে যদি টার্ন নাম্বার এন হয়ে থাকে, এখান থেকে এই পর্যন্ত মোট টার্ন নাম্বার যদি এন হয়ে থাকে এবং এর ভিতর দিয়ে যদি আমার আই পরিমাণ কারেন্ট থাকে, তাহলে এন ইন্টু আই পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স এখানে ডেভেলপ হবে। তো এই যখন আমরা কোন একটা এইচ অ্যাপ্লাই করি, তখনই একটা বি সেখান থেকে আমরা পেয়ে থাকি। এটাকেই বলা হচ্ছে বি এইচ বা বি এইচ লুপ। আমরা এখন এটার সাহায্যে ডিসকাস করবো যে বি এবং এইচ সম্পর্কে গত ক্লাসে যেটা আমরা আলোচনা করেছি, একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, একটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, একটাকে বলা হয় কজ, একটাকে বলা হয় ইফেক্ট। অর্থাৎ ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে কজ বা এইচ, যেটাকে আমরা বলছি এন ইন্টু আই। এই কারণেই কি হচ্ছে, ইফেক্ট হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি। বিটা হচ্ছে ইফেক্ট, অর্থাৎ এটা ফলাফল। ভোল্টেজ যেরকম কারেন্ট, ভোল্টেজ যেরকম কারণ আর কারেন্ট যেরকম ফলাফল, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে আমরা বলতে পারি যে যদি ভোল্টেজ আমরা না দিই তাহলে কারেন্ট ফ্লো হবে না। হ্যাঁ, জিরো ভোল্টেজ একটা সার্কিটে অ্যাপ্লাই করলে সে কারেন্ট ফ্লো অনেকটা এরকম। তো একটা কজ একটা ইফেক্ট। এখন আমরা দেখছি যে এই সলিনয়েডের সাথে আমরা কিভাবে হিস্টেসিস লুপটা রিলেট করতে পারি। তো কনসেপ্ট হচ্ছে যে এখানে একটা এন সংখ্যক টার্ন দেওয়া আছে, এখানে একটা সোর্স দেওয়া আছে, একটা আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এন আই পরিমাণ ম্যাগনেটিক ফোর্স ডেভেলপ করছে, এই নর্থ পোল থেকে ফ্লাগ গুলা বেরোচ্ছে এবং সাউথ পোলে ঘুরে আসছে। এই হচ্ছে আমাদের আপাতত কনসেপ্ট। এবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, যে সেখানে একটা লুপ দেওয়া আছে। তো এইটার সাথে এটা সম্পর্কটা আসলে কি সেটাই আমরা ডিসকাস করি, যে এটা আসলে একটা হিস্টেসিস লুপ। আমরা বহুদিন থেকে দেখে আসছি এই লুপটা, যদিও ম্যাট্রিক পরীক্ষা বা ইন্টারমিডিয়েট এবং বহুবার এসব লুপ দেখছি যে এসব কিভাবে কাজ করে, কিন্তু সেখানে অনেক লিমিটেড এক্সপ্লেনেশন ছিল। আমরা এখানে একটু ডিটেল বুঝতে হবে, অনেকগুলো ফ্যাক্ট বুঝতে হবে এখানে, যে আসলে যেহেতু প্রত্যেকটা মোটর বা জেনারেটরে পার্মানেন্ট ম্যাগনেট বা ইলেকট্রোম্যাগনেট গুলো থাকে, তাদের প্রপার্টিজ গুলো আমাদের একটু ক্লিয়ার হয়ে জানতে হবে। এখন আমরা দেখি যে সলিনয়েডের সাথে সম্পর্ক কি আছে। আরো আগে বলি সলিনয়েডের সাথেই বা আমাদের এই মোটরের সম্পর্কটা কি, তাই না? ব্যাপারটা এরকম। তো সলিনয়েডের সাথে মোটরের সম্পর্কটা হচ্ছে এরকম যে আমরা একটু যে একটা মোটরের একটা কাটা দিয়ে দেখি, এখানে আমি একটা মোটরের কাটা দিয়ে এনেছি, যে এখানে এটা একটা খুব জেনারেল একটা মোটর। এই মোটর গুলো তোমাদের ল্যাবরেটরিতে আছে, ল্যাবরেটরিতে একটা কাটার ভিউ তোমরা দেখেছো, কিছুটা এরকম দেখতে। তো এখানে আসলে সলিনয়েড কেন আমরা আলোচনা করছি, তাই তো? ব্যাপারটা এটাই আমাদের একটু বুঝতে হবে, যে তার সাথে মোটরের আসলে সম্পর্কটাই বাকি। ব্যাপারটা এরকম যে এখানে আমরা জানি যে মোটরের মধ্যে কিছু কোর আছে, ফেরোম্যাগনেটিক কোর। এই মোটরের অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে বাইরেটাকে আমরা স্টেটর বলছি এবং ভিতরটাকে রোটর বলছি। বাইরে যে স্টেটর দেওয়া আছে, সেই স্টেটর এখানে আমরা দেখতে পাচ্ছি কপারের উইন্ডিং দেওয়া আছে। তো কপারের উইন্ডিং প্যাটার্ন আছে, ভিতরে যেটা আছে সেটা স্টেটর কোর দেওয়া আছে। আর সলিনয়েডের সংজ্ঞায় আমরা একটু আগে দেখলাম যে সলিনয়েড মানে হচ্ছে কি, যে সলিনয়েড ইজ সাচ টাইপ অফ এলিমেন্ট দ্যাট কনসিস্ট ferromagnetic core inside it and which is wounded with a conductor. That's it. অর্থাৎ একটা যদি ferromagnetic core থাকে যেটা wounded with a conductor, একটা কন্ডাক্টর দ্বারা যদি পেঁচানো থাকে, সিম্পল ভাবে আমরা সেটাকে বলতে পারি সলিনয়েড। তো সেই সংজ্ঞা অনুযায়ী আমাদের মোটরের যে স্ট্যাটাসটা সেটাই কিন্তু একটা সলিনয়েডের মতো আচরণ করছে। এটা হচ্ছে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা মোটরে কি উইন্ডিং থাকে এবং স্বভাবতই উইন্ডিংটা কারোর উপর পেঁচানো থাকে, একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর পেঁচানো থাকে। সুতরাং ওই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল সহকারে তাদের কপার কয়েলটা যে পেঁচানো আছে, এই গোটা কনসেপ্টটাকে আসলে বলা হচ্ছে সলিনয়েড।
তো এই জন্য আমি যে এখন বিএইচইউ আলোচনা করছি, এটা যে আসলে মানে এই মোটর বা জেনারেটরের সাথে কিভাবে রিলেটেড আমরা বোধহয় কিছুটা বুঝতে পেরেছি। অর্থাৎ এই লুপের সাথে সম্পর্ক হচ্ছে প্রত্যেকটা মোটর এবং জেনারেটরের, যেখানে একটা উইন্ডিং প্যাটার্ন আছে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপরে। তো কি কি ঘটে সেখানে সেটা আমরা তো শর্ট করে দেখে নিই। আমাদের সিলেবাসের শুরুর দিকেই আছে পার্মানেন্ট ম্যাগনেট, ডিসি মোটর, পার্মানেন্ট ম্যাগনেট, সিনক্রোনাস মোটর এবং বিভিন্ন রকম মোটর জেনারেটর আমাদের আছে। তো সেগুলোর মধ্যে পার্মানেন্ট ম্যাগনেট যেরকম আছে, আবার পার্মানেন্ট ম্যাগনেট ছাড়াও আমাদের ইলেকট্রোম্যাগনেটের উপর ভিত্তি করে এই মোটর গুলো দেওয়া আছে। তো এখানে যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটের ক্যারেক্টারিস্টিক না, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সেখানকার বি যেটা সেটা ফিক্স অলমোস্ট, সেখানে আমরা কোনো কিছু ভেরি করতে পারি না। কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে আমাদের কারেন্টটাকে ভেরি করতে পারি। তাহলে আমরা দেখি যে ইলেকট্রোম্যাগনেটিক কিভাবে বিভিন্ন ডেনসিটি আমরা ফ্লাক্স পেতে পারি। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে এখানে একটা অরিজিন দেওয়া আছে, একটা অ্যাক্সিস দেওয়া আছে এইচ। এইচ দ্বারা আমরা বোঝাচ্ছি এইচ দ্বারা বলছি যেটাকে বলা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে আমরা বলছি এইচ। এটা একটা অ্যাক্সিস এবং এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা এক্স অ্যাক্সিস এর দিকে মুভ করে আছে, আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আমাদের গ্রাফ প্লটে, এবং ওয়াই অ্যাক্সিসে আছে বি। ওয়াই অ্যাক্সিস আছে বি মানে ফ্লাক্স ডেনসিটি বলতে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মিন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটা আছে এইচ এ, এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি সেটা আছে বি। সুতরাং বোঝাই যাচ্ছে আমরা এখানে প্লট করব বি ভার্সেস এইচ, এটা কেমন হয়, বা বি এইচ যে ক্যারেক্টারিস্টিক সেটা কেমন হয়, সেটাই জাস্ট আমরা এখানে দেখছি। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপরে কমা কানাটা পেঁচানো আছে, সেখানে অরিজিন যেটা আছে জিরো, সেটাকে আমরা যদি ধরে নিই এইটাই সেই পয়েন্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা কোনো এইচ অ্যাপ্লাই না করি, তাহলে সাধারণত বিও কি থাকে, জিরো থাকে। যদিও এটা বাস্তবসম্মত না। আমরা জানি যে যে কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যেরকম তোমরা সবাই জানো আয়রন আছে, নিকেল, কোবাল্ট আছে, তো এদের কাছে লোহা বা লোহা জাতীয় জিনিসকে নিয়ে আসলে সেটা আকর্ষণ করে। তার মানে যদিও তুমি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করোনি, সেটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, স্টিল সেখানে একটা ছোট আকর্ষণ ধর্ম থাকে, এটাকে বলে রেসিডুয়াল ম্যাগনেটিজম। এই কারণে এই পয়েন্টটা ঠিক এখানে শুরু না হয়, হয়তো উপরের এরকম কোনো পয়েন্টে অথবা এরকম কোনো পয়েন্টে শুরু হবে। অর্থাৎ এটা কিছুটা উপরে বা কিছুটা এরকম জায়গা থেকে শুরু হবে। এটা এক্স্যাক্টলি জিরো থেকে আসলে স্টার্ট হয় না, মানে বাস্তবিক আর কি। কিন্তু আমরা যেহেতু এখানে একটা অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে এমন একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আমরা পেয়েছি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে আসলে কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি এবং সেখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা জিরো। যদি এমন কোনো একটা পয়েন্টে কোনো একটা একটা ম্যাটেরিয়াল পাওয়া যায়, তাহলে সেটা নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করছি এখানে। সেখানে কি করছি, ওটার চারপাশে আমরা কপার উইন্ডিং দিয়ে দিয়েছি, সেই উইন্ডিং এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। সুতরাং এখানে আমরা যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এইচ ইন্টু আই, বা এটাকে আমি এইচ ইন্টু আই বলবো না, তো এন ইন্টু আই। এইচ ইজ প্রপোর্শনাল টু কি, এন ইন্টু আই। এন বলেছিলাম যে নাম্বার হচ্ছে n, আর আই হলো সেটা কারেন্ট। তাহলে এন ইন্টু আই যত বেশি হবে, এইচ তত বেশি হবে। সুতরাং আমরা এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এখন খুব একটা অ্যানালাইসিস করবো, যেখানে আমরা আস্তে আস্তে এইচটাকে বাড়াবো, এবং বলেছি এইচ কে বাড়ানোর যে পদ্ধতি সেটাই হচ্ছে কারেন্টকে বাড়ানো, কারণ এন হচ্ছে সবসময় ফিক্স। সুতরাং কারেন্টকে আমরা কি করবো, পজিটিভ দিকে আস্তে আস্তে করে বাড়াতে থাকবো। এবং আমাদের হাতে যেহেতু ভোল্টেজ সোর্স আছে, কাজে আমরা ভোল্টেজ সোর্সের ডিরেকশন চেঞ্জ করে কারেন্টের ডিরেকশনও চেঞ্জ করতে পারি। আমরা চাইলে কারেন্টকে ফরওয়ার্ড ডিরেকশনে ফ্লো করাতে পারি, আবার কারেন্টকে রিভার্স ডিরেকশনে ফ্লো করাতে পারি। এটা টোটালি ডিপেন্ড করছে আমাদের যে ভোল্টেজ সোর্সটা আমরা কিভাবে ধরেছি তার উপরে। আমরা প্রথমে ফার্স্ট অ্যাজাম্পশন যেটা, সেটা আমরা ধরছি ভোল্টেজটাকে আমরা কি করছি, ফরওয়ার্ড দিকে মুভ করে ধরেছি। তাই যদি হয়, তাহলে কি হচ্ছে যে ফরওয়ার্ড দিকে ভোল্টেজটা যেহেতু আমরা ধরেছি, কাজে কারেন্টটা ফরওয়ার্ড দিকে ফ্লো করছে, কাজে এন ইন্টু আই এখন ফরওয়ার্ড দিকে ফ্লো হচ্ছে, কাজে এইচটা এখন পজিটিভ দিকে আস্তে আস্তে করে বাড়ছে। সুতরাং এখান থেকে এইচটা আস্তে আস্তে করে দিকে বাড়ছে। কিছুক্ষণ পরে কি হলো, যে এইচটা এভাবে বাড়তে বাড়তে একটা যখন সে জিরো থেকে আস্তে আস্তে বাড়তে থাকলো, তো দেখা গেল যে তার সাথে সাথে বি যেটা সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে একটা ভায়োলেট কালারের একটা ডটেড একটা লাইন দ্বারা এখানে একটা ক্যারেক্টারাইজেশন করা আছে, সেটাকে আমরা বলতেছি ম্যাগনেটাইজিং কার্ভ। তো এখন আমরা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে নিলাম, সেই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের এখানে একটা সলিনয়েড থাকলো বা একটা কভার কন্ডাক্টর পেঁচানো থাকলো, সেখানে কারেন্ট ফ্লো করলাম, দিয়ে কি হয়ে গেল, সেটা আস্তে আস্তে ম্যাগনেটে পরিণত হচ্ছে। আমরা সবাই জানি ইলেকট্রোম্যাগনেটের সংজ্ঞাতে বলা হয়েছিল যে যেই ম্যাটেরিয়ালের চারিপাশে আমরা কারেন্টটা ফ্লো করলে
সেখানে ম্যাগনেট ফর্ম করে, সেটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। কাজেই যেহেতু এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে ম্যাগনেটে পরিণত করছি, এই জন্য এই কাজটাকে আমরা বলছি ম্যাগনেটাইজিং কাজ। তার এখন আমরা যে কাজটা আলোচনা করছি সেটাকে বলছে ম্যাগনেটাইজিং কাজ। সেখানে কি হচ্ছে যে এইচ আস্তে আস্তে আমরা বাড়ছে, বি আস্তে আস্তে বাড়ছে। এখন কথা হলো এইচ বাড়ানোর সাথে সাথে যে বি আস্তে আস্তে বাড়ছে, এটা কিন্তু একদম পুরোপুরি লিনিয়ার না। আমরা যদি এখান থেকে এই পর্যন্ত যাই, তাহলে এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হচ্ছে না। আমরা দেখতেই পাচ্ছি যে এটা একটু ডানে বামে হয়েছে, আস্তে আস্তে এদিকে যাচ্ছে। তার মানেটা কি? মানে হলো যে আমরা যদি সমান পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাপ্লাই করি, তাহলে সমান পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইনক্রিজ হয় না। তার মানে আমরা যদি ডেল এইচ এবং ডেল বি এটার রেশিও নির্ধারণ করি, তো দেখা যাবে যে কোনো কোনো জায়গায় এটার মানটা কম, অর্থাৎ স্লোপটা কম, কোনো কোনো জায়গায় এর স্লোপটা বেশি। স্লোপ যত বেশি তার মানেই হলো যে এখানে মানে স্লোপ বেশি, অর্থ হচ্ছে ওখানে অল্প একটু এইচ ভেরি করলেই বি এর মান উল্লেখযোগ্য পরিমাণ ভেরি হয়ে যায়। এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট। এইচ এর সামান্য পরিবর্তনে বি অনেক বেশি পরিবর্তন হয়। এই হিসাব করতে গেলে দেখা যায় যে এই জায়গাটাতে আসলে এই স্লোপটা সর্বোচ্চ। তার মানে হলো এই পয়েন্টে সামান্য একটা এইচ ভেরি করলেই বি এর মান অনেক বেশি পরিমাণ ভেরি হয়। পক্ষান্তরে যখন সেটা স্যাচুরেশনের কাছে চলে আসে, তখন কি হয়ে যায় যে অনেক বড় পরিমাণ এইচ অ্যাপ্লাই করলে সেই আনুপাতিক আকারে বি আর বাড়ে বা কমে। তাহলে অল্প পরিমাণ বি চেঞ্জের জন্য আমাদের অনেক বেশি পরিমাণ ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা দেখি যে স্যাচুরেশনের ব্যাপারটা কি। স্যাচুরেশনের ব্যাপারটা হচ্ছে যখন আমরা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের চারিপাশে কারেন্ট ফ্লো করি, তখন যে এনআই অ্যাপ্লাই করি বা একটা ম্যাগনেটোমোটিভ ফোর্স অ্যাপ্লাই করি, তখন যেটা হয় যে এর মধ্যে যে ডাইপোল গুলো সেগুলো অ্যালাইন হতে থাকে। তো ডাইপোল গুলো সব অ্যালাইন হতে 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 এমন একটা অবস্থায় আসে এবং সব ডাইপোল গুলো অ্যালাইন হয়ে যায়, তখনই সেটা স্যাচুরেশন অবস্থায় চলে আসে। এবং এর পরে যদি আমরা আরো বেশি পরিমাণ এইচ অ্যাপ্লাই করি, যেটা কিনা বেশি কারেন্ট পাঠানোর মাধ্যমে করতে হয়, তো তাতে আমাদের বিশেষ কোনো লাভ হয় না এবং উল্লেখযোগ্য পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিও আমাদের বাড়ে না। সুতরাং আমাদের এই পয়েন্টের উপরে আর আমরা অপারেশন কখনোই করতে চাই না, যেটা আসলে আসলে লস বলা হয়। লস মানে কি? যে আমাদের ইনপুট দিচ্ছে একটা জায়গায়, কিন্তু সেখান থেকে আমাদের আউটপুট পাচ্ছে না। কাজে সেই জায়গায় আমরা কখনোই কি করবো না, ইনপুট দিব না। যেখানে আউটপুট পাওয়া যায় সেখানে আমরা ইনপুট দিই, এটাই মনে রাখতে হবে আমাদের। সুতরাং আমরা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে নিলাম, এখানে জিরো থেকে আস্তে আস্তে করে একটা পজিটিভ এইচ অ্যাপ্লাই করলাম, একটা অবস্থায় এসে ম্যাগনেটিক যে ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্সের ডেনসিটি, এটা ম্যাক্সিমাম হয়ে গেল। ম্যাক্সিমাম হওয়ার অর্থ হলো এটা হলো পজিটিভ স্যাচুরেশন বলা হচ্ছে। পজিটিভ স্যাচুরেশন এই সেন্সে যে যেহেতু এখানে আমরা একটা পজিটিভ ম্যাগনেটোমোটিভ ফোর্স এনএমএফ অ্যাপ্লাই করেছি, সুতরাং এটা হলো পজিটিভ স্যাচুরেশন। এবার আমি যদি আস্তে আস্তে কি করি, এই ম্যাগনেটাইজিং ফোর্সটাকে আস্তে আস্তে কমাতে থাকি বা এমএমএফ টাকে যদি আস্তে আস্তে কমাতে থাকি, তাহলে কমাতে থাকলে কি হবে যে বিটাও আস্তে আস্তে কমতে থাকে। এইচ যখন আস্তে আস্তে কমতে থাকে, যেমন এইচ এখান থেকে এই পর্যন্ত, তো বিটাও কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এখান থেকে কমছে। তাহলে এইচ যখন কমছে, তখন যে বিও এখান থেকে কমছে, এ হচ্ছে ফ্যাক্ট। এখন কথা হলো যে এখান থেকে যে পরিমাণ যে ম্যাগনেটিক আমি পেলাম, এখন যদি আমি এইচ কে কমাতে কমাতে আবার জিরো করে দিই, তাহলে আমি এই পয়েন্টে আসবো কিনা? কারণ সবাই যেটা জানি যে না, এই পয়েন্টে আসলে আমরা আসবো না, আমরা এর উপরে কোনো একটা পয়েন্টে থাকবো। এই প্রপার্টিটাকে আসলে বলা হয় রিটেনটিভিটি। রিটেনটিভিটি হচ্ছে এমন একটা প্রপার্টি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যেই প্রপার্টির কারণে সে তার মধ্যে এক ধরনের ম্যাগনেটিক যে ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ড, এটাকে সে বজায় রাখার চেষ্টা করে। অর্থাৎ যদিও সেখানে আমি কোনো প্রকার ম্যাগনেটোমোটিভ ফোর্স অ্যাপ্লাই করিনি, তার সত্ত্বেও সে একটা পার্মানেন্ট, সে একটা ম্যাগনেট যে তার প্রপার্টি বা ধর্ম, সেটাকে যে সে ধরে রাখছে বা রাখার চেষ্টা করছে, এই প্রপার্টিটাকে বলা হয় রিটেনটিভিটি। এই রিটেনটিভিটিটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে যদি সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়ে থাকে, তাহলে এটাকে আমরা বলি রেসিডুয়াল ম্যাগনেটিজম। আর যদি হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়ে থাকে, এটাকে আমরা বলি রিম্যানেন্স। তো সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে কারা কারা থাকছে? সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে যেমন আয়রন, নিকেল, কোবাল্ট, এগুলোকে বলা হয় সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এক্ষেত্রে আমরা যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজম, যে টার্মটার সাথে আমরা এর আগে পরিচিত হয়েছি বিভিন্ন মেশিনের কোর্সে। পক্ষান্তরে আমরা যদি হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করি, যেমন উদাহরণস্বরূপ এল নিকো একটা আছে হার্ড ম্যাটেরিয়াল। এল নিকোতে তিন ধরনের ম্যাটেরিয়াল থাকে, একটা অ্যালুমিনিয়াম, একটা নিকেল, একটা কোবাল্ট। এই তিন ধরনের ম্যাটেরিয়াল এর একটা কম্পোজিট বা একটা অ্যালয় তৈরি করা হয়। সেটা
হচ্ছে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো সেক্ষেত্রে আমরা যে রিটেনটিভিটিটা পাই সেটাকে আমরা বলি কোর্সিভ ফোর্স। তো এইভাবে সামারিয়াম কোবাল্ট হতে পারে, নিওডাইমিয়াম আয়ন বোরন হতে পারে, বা ইত্যাদি, বা ফেরাইটস, এই ধরনের এলিমেন্ট হতে পারে। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এটা হলো রিটেনটিভিটির আলোচনা। এরপরে আমরা যদি আরো কমাতে থাকি এইচ, এই যে এইচটাকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়, এইচ হচ্ছে, এবার আমরা জিরো করছি, এবার আমরা কি করতে হবে, ভোল্টেজ যে সোর্সটা আছে সে ভোল্টেজ সোর্সটাকে আমরা রিভার্স করে দিতে হয়। রিভার্স করে আবার আমরা ভোল্টেজ সোর্সটা কি করছি, জিরো থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি। কারেন্টটা কি হচ্ছে, আস্তে আস্তে কারেন্টটাও বাড়ছে, কিন্তু এবার কোন দিকে বাড়ছে, কারেন্টটা নেগেটিভ দিকে বাড়ছে। তো কারেন্ট যদি পজিটিভ দিকে বাড়লে পজিটিভ এইচ পাওয়া যায়, তাহলে কারেন্ট নেগেটিভ দিকে দিলে অবশ্যই নেগেটিভ এইচ পাওয়া যাবে। কেন পাওয়া যাবে, কারণ এইচ ইজ প্রপোর্শনাল টু এন ইনটু আই। এন তো নেগেটিভ হয়নি, তাহলে নেগেটিভ কি হয়েছে, আই হয়েছে। এন যদি পজিটিভ থাকে, আই যদি নেগেটিভ থাকে, তাহলে নেগেটিভ পজিটিভ গুণ করলে কি হবে, নেগেটিভ হবে। এই কারণে এই ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হচ্ছে নেগেটিভ। এখন কথা হচ্ছে যে এখান থেকে জিরো থেকে যে আস্তে আস্তে নেগেটিভ দিকে যাচ্ছে, তাতে কি হচ্ছে, এখানে যে পিক ভ্যালুটা ছিল, যেটাকে রিটেনটিভিটি বলা হচ্ছে, যেখানে ডেনসিটি, সেটা তখন হয় কি আস্তে আস্তে কমতে থাকে। তো কমতে 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 একটা পর্যায়ে এসে কি হয়েছে, এটা জিরো হয়ে যায়। তো এখন আমরা দেখতে পেলাম যে এইখান থেকে যে আগে যে সে জিরো ছিল, বা জিরোর কাছাকাছি কোন একটা জায়গাতে ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে সে যে বি পয়েন্টে যে আসলো, এই প্রসেসটাকে আমরা বলতে ম্যাগনেটাইজেশন। অর্থাৎ এখান থেকে নিয়ে যে আমরা পজিটিভ স্যাচুরেশনে গেলাম, ফলে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থেকে ম্যাগনেটে পরিণত করলাম, এটাকে যদি আমরা ম্যাগনেটাইজেশন বলে থাকি। তাহলে এখন আমরা কি করছি, এখন যেটা অলরেডি ম্যাগনেটিজম যার মধ্যে আছে, সেটাকে আমি কি করে দিচ্ছি, ম্যাগনেটিজম বিহীন করে দিচ্ছি, তারপর ম্যাগনেটিজম মুক্ত করে দিচ্ছি। এই জন্য এই ক্যারেক্টারিস্টিকের নাম হচ্ছে, বা এই কার্ভটার নাম হচ্ছে ডিম্যাগনেটাইজেশন কার্ভ। এই টোটালটা হচ্ছে হিস্টেরেসিস লুপ। এই হিস্টেরেসিস লুপের মধ্যে অনেকগুলো ছোট ছোট কার্ভ আছে, বা অনেকগুলো জোন আছে, এই জোনগুলোকে আমরা আইডেন্টিফাই করছি। তো প্রথম একটা জোন হচ্ছে ম্যাগনেটাইজিং কার্ভ। এরপরে সেটা আমি এইচ কে যদি জিরো করে দিই, সেটা চলে আসবে এই জায়গায়, অর্থাৎ সেটা জিরো হবে না। অথবা যদি আস্তে আস্তে কমাতে থাকে, তাহলে এটা কার্ভকে ফলো করবে না। এই ফলো না করার এই প্রবণতাটাকে বলা হচ্ছে হিস্টেরেসিস বা পশ্চাৎবর্তিতা বলা হয়। এবং যে প্রক্রিয়ায় এখানে একটা ম্যাগনেট ফর্ম হয়ে আছে, বি পয়েন্টে কিছু না কিছু ম্যাগনেটিজম তার মধ্যে ছিল, এখানে আমি রিভার্স ফিল্ড অ্যাপ্লাই করার মাধ্যমে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে টোটালি আমি জিরো করে দিচ্ছি। এই কারণে এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিম্যাগনেটাইজেশন কার্ভ। এবং কার্ভটাকে প্রসেস বলা হচ্ছে না, মানে এটাকে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিম্যাগনেটাইজেশন। এবং এইখান থেকে যে বি সি, এই বিসিটাকে বলা হচ্ছে ডিম্যাগনেটাইজেশন কার্ভ। তাহলে ক্লিয়ার করতে হবে, তার মানে এটাকে যদি আমরা ও বলি, ও এ হচ্ছে ম্যাগনেটাইজেশন কার্ভ এবং বিসিটা হচ্ছে ডিম্যাগনেটাইজেশন। তাহলে আমরা রিটেনটিভিটি জানলাম, কোর্সিভিটি জানলাম, রিমেনান্স ম্যাগনেটিজম জানলাম, আমরা কোর্সিভ ফোর্স জানলাম, রেসিডুয়াল ম্যাগনেটিজম জানলাম। এখান থেকে অনেকগুলো সংজ্ঞা আমাদের চলে আসবে। একটা সংজ্ঞা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই হিস্টেরেসিস লুপ, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাগনেটাইজেশন কার্ভ, হোয়াট ডু ইউ মিন বাই ডিম্যাগনেটাইজেশন কার্ভ, হোয়াট ডু ইউ মিন বাই রিটেনটিভিটি অফ এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, what do you mean by residual magnetism of a magnetic material, what do you mean by coercive force of a magnetic material, and so on। এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন আমাদের আসতে পারে, সংজ্ঞা বা ছোট ছোট ধরনের কোশ্চেন আমাদের এখান থেকে হতে পারে। এখন আমরা যদি এখানে না থেমে থাকি, এবং এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ম্যাগনেটিক ফিল্ড এটা নন জিরো, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা জিরো। এই পয়েন্টটাকেই বলা হচ্ছে মানে মাইনাস এইচ সি, এখানে ডিনোট করা হচ্ছে, যে অর্থাৎ এইচ এর একটা সার্টেন ভ্যালুর জন্য বিটা জিরো হচ্ছে। এটাকে আমরা নামও দিয়ে দিয়েছি যে সেটা হচ্ছে মাইনাস এইচ সি কমা জিরো, এই পয়েন্টটার নাম। তো এখন এই কোসিভিটি হচ্ছে প্রত্যেকটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যেমন বিশেষ একটা প্রপার্টি, যেটা কি করে, যেটা এটা ধরে রাখার চেষ্টা করে, যেটা এটা ধরে রাখার চেষ্টা করে যে এখানে আসলে কি পরিমাণ, মানে সে উইথ স্ট্যান্ড করতে পারছে, সে তার ম্যাগনেট বা ম্যাগনেটিজমটাকে ধরে রাখার জন্য সে কতটুকু সক্ষম, সেইটা একটা প্যারামিটার হচ্ছে কোর্সিভিটিটা। অর্থাৎ কোন কোন ম্যাটেরিয়াল আছে যেখানে অল্প একটু রিভার্স ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে সেটা জিরো হয়ে যেতে পারে, এরকম কিছু ম্যাটেরিয়াল আছে, তাহলে আমরা বলবো যে সেটা কোর্সিভ ফোর্সটা কম। তো কোর্সিভ ফোর্স হচ্ছে কোর্সিভিটির একটা মানে আউটকাম। অর্থাৎ আমরা যদি কোর্সিভিটিটা বুঝতে পারি, তাহলে আমরা কোর্সিভ ফোর্সটা বুঝতে পারবো। কোর্সিভিটি হচ্ছে যখন আমরা কোর্সিভ ফোর্স অ্যাপ্লাই করবো, কোর্সিভ ফোর্স অ্যাপ্লাই করলে যে ম্যাগনেটিক প্রপার্টিটা আস্তে আস্তে কমতে থাকে, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় কোর্সিভিটি। এবং যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, এই ফোর্সটাকে বলা হয় কোর্সিভ ফোর্স। এই হচ্ছে ফ্যাক্ট। এবার যদি আমরা আস্তে আস্তে করে কি করি, এটাকে রিভার্স ম্যাগনেটিক ফিল্ডটাকে কন্টিনিউ করতে থাকি, কন্টিনিউ করতে থাকলে
এটা আস্তে আস্তে করে মাইনাস এইচ সিটাকে ক্রস করে আরো এই পাশে চলে যাচ্ছে। গেলে কি হচ্ছে, আমরা সবাই জানি যে বি ইজ প্রপোর্শনাল টু এই, কাজে যত বেশি রিভার্স দিকে ফিল্ড অ্যাপ্লাই করছি বা ম্যাগনেটিক মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছি, তত বেশি রিভার্স দিকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা বি পাওয়া যায়। এই বৈশিষ্ট্যটাই বলা হয় আসলে রিভার্স স্যাচুরেশন বা ম্যাগনেটিক স্যাচুরেশন ইন রিভার্স ডিরেকশন। ঠিক আছে, ম্যাগনেটিক স্যাচুরেশন ইন রিভার্স ডিরেকশন, এটাকে আমরা মাইনাস বি ম্যাক্স দ্বারা ডিনোট করতে পারি, যেহেতু এটা প্লাস বি ম্যাক্স দ্বারা আমরা ডিনোট করছি, এটা হচ্ছে পজিটিভ স্যাচুরেশন। সুতরাং একইভাবে এটা হলো নেগেটিভ স্যাচুরেশন বলতে পারি, অথবা বলতে পারি স্যাচুরেশন ইন অপোজিট ডিরেকশন। এবং এইটার সাথে এটা অলমোস্ট মিরর ইমেজ হয়ে থাকে। মিরর ইমেজ অর্থাৎ হচ্ছে যে এখান থেকে এইটুকু দেখতে যেরকম, এখান থেকে এইটুকু দেখতে তাই সেরকম। এবার আমরা যখন নেগেটিভ স্যাচুরেশন চলে আসলাম, নেগেটিভ স্যাচুরেশনে আসার পরে আমরা যদি এইচ কে যদি আস্তে আস্তে আবার জিরোর দিকে আনতে থাকি, তাহলে সেটা এই কার্ভকে ফলো না করে সে কি করবে, এই কার্ভকে ফলো করে এই পয়েন্টে সে চলে আসে। এবং এই পয়েন্টে তার যে ভ্যালুটা, এইটাও ওয়ান কাইন্ড অফ রিমেনেন্স ম্যাগনেটিজম ইন রিভার্স ডিরেকশন, যেটাকে আমরা নেগেটিভ বিআর বলতে পারি, রিমেনেন্স ম্যাগনেটিজম ইন রিভার্স ডিরেকশন বা রিভার্স ওরিয়েন্টেশন। এবং এটা ক্ষেত্র বিশেষে রেসিডুয়ালও হতে পারে, এবং এই প্রপার্টিটাকে বলা হয় রিটেনটিভিটি। যেহেতু এই পর্যায়ে এসে আমরা জিরো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি, কাজে এখানে একটা আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে একটা কোহেরেন্ট প্রপার্টি, তো সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি, তার মধ্যে ইনহেরেন্ট একটা প্রপার্টি তার মধ্যে আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি এটাকে আস্তে আস্তে আরো বাড়াতে থাকি, জিরো থেকে পজিটিভ থেকে আগের মতো করি, তখন সে প্রথমে যে কার্ভটাকে ফলো করছিল, এই কার্ভটাকে সে কখনোই ফলো করবে না। সে যেটা করবে, এখান থেকে এই কার্ভটাকে ফলো করে ডি পর্যন্ত সে আসবে। আসার পর এরপর থেকে সে সবসময় ডি থেকে এ পর্যন্তই চলে আসবে। এবং যখন আমরা রিভার্স ফিল্ড অ্যাপ্লাই করবো, সে কিন্তু এই লাইনটাকে ফলো করবে। সুতরাং সহজ কথা হচ্ছে যে সে কখনো এই লাইনটাকে কখনো সে ফলো করবে না, বরং সে এই লুপটাকে ফলো করতে থাকবে। এই জন্য এটাকে বলা হচ্ছে হিস্টেরেসিস লুপ। এবং এই হিস্টেরেসিস লুপের কারণটাই হচ্ছে হিস্টেরেসিস। হিস্টেরেসিস হচ্ছে এমন এক ধরনের প্রপার্টি যেটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই যখন চেঞ্জ করতে চাই, সেই ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি চেঞ্জটাকে সে বাধা দেয়। এই বৈশিষ্ট্যটাই হলো ম্যাগনেটিক ফিল্ড। এবং আমরা দেখি এই যে হিস্টেরেসিস লুপটা আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে ডিসি হিস্টেরেসিস লুপ। তো ডিসি হিস্টেরেসিসের সাথে সাথে আমাদের এসি হিস্টেরেসিস লুপের একটা কনসেপ্ট আমাদের আছে। তো এসি হিস্টেরেসিস লুপ এবং ডিসি হিস্টেরেসিস লুপের একটা পার্থক্য আছে, সেটা আমি একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এরকম যে এখানে যে আমরা একটা হিস্টেরেসিস লুপ দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো লুপ আছে অ্যাকচুয়ালি। তো এখানে আমরা আচ্ছা, এখানে আমরা একটু দেখি, দেখা যাচ্ছে। তো এখানে হিস্টেরেসিস লুপ আসলে অনেকগুলো আছে, যেমন এখান থেকে বাইরে যে কিছু হিস্টেরেসিস লুপ আছে এবং কিছু কিছু লুপ ভিতর দিয়ে দেওয়া আছে। তো আসলে এই জিনিসগুলো কি, খুব সহজ করে যদি বলতে চাই, তো একটা হচ্ছে ডিসি ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা অ্যাপ্লাই করি, সেটা কিভাবে, যে একটা ফেরোম্যাগনেটিক কোরের মধ্যে উইন্ডিং প্যাটার্ন আছে, সেখানে আমরা একটা এসি কারেন্ট সোর্স বা এসি ভোল্টেজ সোর্স যুক্ত করলাম। তো যদি এসি ভোল্টেজ সোর্স আমরা যুক্ত করে দিই, ডিসি ভোল্টেজ সোর্সটাকে সরাই, তাহলে অবশ্যই একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে। তো ডিসির ক্ষেত্রে হচ্ছে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, কারণ ডিসির যেহেতু ফ্রিকোয়েন্সি নাই, আমি ম্যানুয়াল ভাবে ফ্রিকোয়েন্সি এইচ কে বাড়িয়েছি, যার ফলে সেইভাবে একটা লুপ রচনা করছে। এখন যদি সেখানে আমি একটা 50 হার্জ বা 60 হার্জ একটা এসি সাপ্লাই দিতে, কি হয় সেখানে আসলে? তো সেখানে কি হয়, যখন আমরা এসি সাপ্লাই দিই, তখন পজিটিভ হাফ সাইকেলে পজিটিভ ডিরেকশনে কারেন্ট ফ্লো হয় এবং নেগেটিভ হাফ সাইকেলে নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো হয়। সুতরাং প্রত্যেকটা সাইকেলেই কারেন্টের ডিরেকশন একবার করে চেঞ্জ হয়। এবং অল্টারনেটিং কারেন্টের বৈশিষ্ট্য এটা, আমরা সবাই জানি যে অল্টারনেটিং কারেন্ট মানে সে সেকেন্ডে তার যে সাইকেল থাকে, সাইকেল ক্রস থেকে সেটাকে সে চেঞ্জ করে। এই জন্য সে বারবারই সে কি করে, এখানে একবার হচ্ছে পজিটিভ দিকে, একবার নেগেটিভ দিকে, পজিটিভ দিকে, এভাবে করে সে মুভ করে। তো এখন কথা হলো যে যদি আমি ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়াতে থাকি, তোমাদের হয়তো প্রশ্ন আসতেছে যে এতগুলো লুপ কিসের জন্য আছে, এতগুলো লুপ কেন? সেটা হচ্ছে এরকম যে যদি এমন হয় যে একটা মোটর 50 হার্টজে চলছে, তার জন্য তার যে ক্যারেক্টারিস্টিক কাজটা হবে, আর যে মোটরটা ডিসিতে চলছে তার ক্যারেক্টারিস্টিক কাজটা মোটর একরকম হবে। আবার কোন কোন মোটর যদি হাই ফ্রিকোয়েন্সিতে চলে, তাহলে তার যে ক্যারেক্টারিস্টিক কাজটা হবে সেটা লো ফ্রিকোয়েন্সি মোটরের মতো হবে। তো যখনই ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন কি হয়, তখন যেটা হয় যে সে যে পজিটিভ হাফ সাইকেলে সে যে অ্যাপ্লাই করলো,
তখন যে তার ম্যাগনেটিক ফিল্ড গুলো যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তার যে ডাইপোল গুলো চেঞ্জ হচ্ছে, তো ডাইপোলটা চেঞ্জ হতে না হতে তখন কি হয়ে যাবে, সে নেগেটিভ দিকে একটা সে কারেন্ট পেয়ে যাবে। অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল যদি ফরওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, নেগেটিভ হাফ সাইকেলে রিভার্স কারেন্ট পাওয়া যাবে। ফলে ডাইপোলটা বারবার যে উল্টাবে, তো সে যখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, দেখা যাবে যে একটা ডাইপোল সম্পূর্ণ রিভার্স হওয়ার আগেই সে নেগেটিভ হাফ সাইকেল পেয়ে গেছে, তখন সে আবার ঘোরার চেষ্টা করছে এবং সে সম্পূর্ণ ঘুরে ওঠার আগেই আবার পজিটিভ হাফ সাইকেল পেয়ে যাচ্ছে। এই কারণে সে কি হচ্ছে, পরিপূর্ণভাবে আসলে অ্যালাইন হওয়ার চান্স পাচ্ছে না, এটাকে বলা হচ্ছে অ্যালাইন হওয়ার সুযোগ না পাওয়া। সে তখন করবে কি, বারবার সে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে থাকবে এবং সে যতটুকু তার মানে ক্যারেক্টারিস্টিক তাকে সাপোর্ট করে বা তার যে ম্যাটেরিয়াল প্রপার্টি তাকে সাপোর্ট করে, সে ততটুকু পর্যন্তই স্যাচুরেশন লেভেলে যেতে পারবে। এমনও হবে যে সে পুরোপুরি স্যাচুরেশন লেভেলেই যেতে পারলো না, স্যাচুরেশন লেভেলে যাওয়ার আগেই তার দাগ পড়ে গেল যদি ভোল্টেজে যাওয়ার। এই কারণে দেখা যাচ্ছে যে যদি লো ফ্রিকোয়েন্সি হয়, তাহলে ডিসিটা সবচেয়ে বেশি স্যাচুরেশন পাওয়া যায়, ডিসি স্যাচুরেশন পয়েন্ট সবচেয়ে বেশি। এরপরে লো ফ্রিকোয়েন্সির যে স্যাচুরেশন পয়েন্ট সেগুলো সেরকম, এটা 50 হার্জ বা 60 হার্জ এর জন্য। এরপর যদি আমরা আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়াই, 100 হার্জ করি, 500 হার্জ করি, 1 কিলো হার্জ করি, যদি কিলো হার্জ রেঞ্জে আমরা নিয়ে যাই, তাহলে এটা ডিসির চেয়ে অনেক ছোট হিস্টেসিস লুপ হয়ে দেখা যায়। তো ছোট হিস্টেসিস লুপের অর্থ কি? ছোট হিস্টেসিস লুপের অর্থ হচ্ছে যে ম্যাগনেটাইজিং পিরিয়ডটা তার কম এবং স্যাচুরেশন পয়েন্টটা অনেক কম। স্যাচুরেশন মানে যে পিআর বা রিম্যানেন্স ম্যাগনেটিজম, যেটা পজিটিভ স্যাচুরেশন এবং নেগেটিভ স্যাচুরেশন দুটোই তার অনেক কম থাকে। আমরা দেখতেই পাচ্ছি যে কিলো হার্জ রেঞ্জে নিয়ে গেলে এর ভিতরে স্যাচুরেশনটা একদম কমে যায়, কোর্সিভিটি থেকে শুরু করে সবকিছু কমে যায়, এমনকি তার মধ্যে যে এই হিস্টেরিসিস লুপ, যেটা সে লুপটাও ছোট হয়ে যায়। তো লুপ ছোট হয়ে গেলে আসলে মানে বুঝতে হবে যে এটা আসলে হাই ফ্রিকোয়েন্সিতে অপারেশন করছে, এটাই এখান থেকে বোঝা যায়। সুতরাং আমরা ডিসি ম্যাগনেটাইজেশন জানলাম এবং ডিম্যাগনেটাইজেশন জানলাম, ম্যাগনেটাইজেশন ইত্যাদি আমরা বেশ কিছু অলরেডি আলোচনা হলো। এরপর আমরা একটু প্রাসঙ্গিক আলোচনা করি যে আমরা যে কোর্সটা করছি এটার আসলে এখানে বেশ কয়েকটা এলিমেন্ট আছে। যদিও এই মোটরগুলো আমরা ক্লাস সেকেন্ড সেমিস্টার থেকে, সরি আমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকেই আমরা দেখছি এবং সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে আমরা এই মেশিনগুলো দেখেছি। এই মেশিনগুলো আমাদের ল্যাবরেটরিতে আছে। এখন দেখা যাচ্ছে যে এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। প্রথমে আমরা দেখছি যে একটা যে কোনো মোটরকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রোটর, যেটা মাঝখানে ঘুরে, একটা সিস্টেম যেটা বাইরে দিয়ে থাকে। তো এছাড়া এখানে অনেকগুলো পার্ট আছে, যেমন এখানে একটা কেজ আছে বা খাঁচা, এটাকে বলা হচ্ছে মোটরের কেজ বা কেজ, সিএজি কেজ বলা হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের একটা আবরণ যার মধ্যে মোটরটা থাকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি একটা কুলিং ফ্যান দেওয়া আছে এবং এখানে শ্যাফট দেওয়া আছে, যেখানে মোটরের সাথে কোনো কিছু কানেক্ট করতে গেলে শ্যাফটের সাথে কানেক্ট করতে হবে, এবং বিয়ারিং দেওয়া আছে, বিয়ারিং এর ভিতরে শ্যাফটটা ঘুরছে। এই শ্যাফটের সাথে আসলে এখানে রোটরটা লাগানো আছে, এই রোটরটা এভাবে ঘুরছে এবং এই রোটরের চারিপাশে কি আছে, স্টেটর আছে। এগুলো হচ্ছে স্টেটর। এখন আমরা এই টুটুতে এভাবে শিখছি। এখন আমাদেরকে বাড়তি যেটা জানতে হবে যে এর মধ্যে যে প্রত্যেকটা কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের আসলে একটা করে পারপাস আছে। তো এই যত রকম ইলেকট্রিক্যাল মেশিন আছে, সেই সমস্ত রকম ইলেকট্রিক্যাল মেশিনের যত রকম কম্পোনেন্ট আছে, ফান্ডামেন্টাল যে এলিমেন্ট গুলো তার মধ্যে আছে, বা এলিমেন্ট না বলে আমরা এটাকে বলতে পারি পার্টস বলতে পারি, অথবা প্রাইমারি এলিমেন্ট বলতে পারি, অথবা আইটেমস বলতে পারি। একটা মোটরের মধ্যে আসলে অনেক কিছুই থাকে। যদি আমরা মুখে বলি স্টেটর আছে, রোটর আছে, কিন্তু সেখানে আসলে অনেকগুলো জিনিস থাকে। আমাদেরকে এখন বুঝতে হবে যে প্রত্যেকটি স্পেসিফিক জিনিস কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। তো মোটর বা জেনারেটরের যে ম্যাটেরিয়াল গুলো আছে বা যে আইটেম গুলো আছে বা এলিমেন্ট গুলো আছে, এই প্রত্যেকটা আইটেম বা এলিমেন্টকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা ক্যাটাগরিকে বলা হয় অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, আরেকটা ক্যাটাগরিকে বলা হয় কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আরেক ধরনের ক্যাটাগরি আছে সেটাকে বলা হয় ইনসুলেটিং ম্যাটেরিয়াল। প্রথমে আসি অ্যাক্টিভ ম্যাটেরিয়াল জিনিসটা কি। অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হচ্ছে সেই ধরনের ম্যাটেরিয়াল যেখানে, অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হচ্ছে সেই ধরনের ম্যাটেরিয়াল যেখানে যে ম্যাটেরিয়াল গুলো ছাড়া একটা মোটর কখনো সাকসেসফুল ভাবে রান করতে পারে না। এবং সাকসেসফুল ভাবে যে রান করতে পারে না, সেটা থিওরিটিক্যাল ভাবেই পারে না। হ্যাঁ, সেটা থিওরিটিক্যাল ভাবেই পারে না। সে যেটা হয় এখানে তার মধ্যে যে মানে প্র্যাকটিক্যালি তো দূরের কথা, যে ম্যাটেরিয়াল গুলো ছাড়া সে আসলে থিওরিটিক্যালি বা তাত্ত্বিক ভাবে রান করতে পারে না, এই ম্যাটেরিয়াল গুলোকে মূলত আসলে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বলা হয়। যেমন আমরা যদি একবার আলোচনা করি যে যদি এখানে আমরা ফ্যান, কুলিং ফ্যানটা খুলে দিই, তাহলে কি হবে? কুলিং ফ্যানটা খুলে দিলে যে মোটরটা একদম বন্ধ হয়ে যাবে, আবার ঠিক তা না। তো কুলিং ফ্যান খুলে দিলে দেখা যাচ্ছে মোটরটা চলবে। তো আবার কিছু কিছু
পার্টস আছে যেগুলো খুলে দিলে মোটরটা আসলে চলবে। তো এটার উপর ভিত্তি করে আমরা যে 3 ভাগে ভাগ করেছি। যেমন কথা হচ্ছে প্রত্যেকটা মোটরে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে। প্রত্যেকটা মোটরে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে, আর যে ম্যাগনেটিক ফিল্ড যারা জেনারেট করছে তারা অবশ্যই অ্যাক্টিভ ম্যাটেরিয়াল অন্তর্ভুক্ত। ম্যাগনেটিক ফিল্ড আসতে তখন থেকে যেমন পার্মানেন্ট ম্যাগনেট থেকে আসতে পারে। তো যদি কোনো পার্মানেন্ট মোটরটা, আবার কোন কোন মোটরে আছে না পার্মানেন্ট ম্যাগনেট না, ইলেকট্রোম্যাগনেট আছে। যেমন আমাদের এই মোটরে দেখতে পাচ্ছি কয়েল আছে এবং কোর আছে। কোথায় আছে? স্টেটরে আছে, স্টেটর কোর এবং স্টেটর উইন্ডিং। তাহলে যদি জিজ্ঞেস করি স্টেটর উইন্ডিং এটা কি, তাহলে এটা অবশ্যই অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। কারণ স্টেটর উইন্ডিং হচ্ছে কপার কন্ডাক্টর দ্বারা গঠিত। তো আমরা যদি মোটর হিসেবে চালাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কারেন্ট সাপ্লাই দিতে হবে। যদি জেনারেটর হিসেবে চালাতে চাই তাহলে কারেন্ট সেখান থেকে নিতে হবে। কারেন্ট সাপ্লাই দিতে হোক আর নিতে হোক, আমাকে কোথা থেকে এই কাজটা করতে হবে? অবশ্যই কন্ডাক্টরের সাথেই করতে হবে। অর্থাৎ কন্ডাক্টর ছাড়া কোনোভাবেই আমরা কারেন্টকে পাঠাতেও পারবো না, কারেন্ট দিতেও পারবো না। সুতরাং এই কন্ডাক্টর গুলো হচ্ছে আসলে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। এই জন্য কন্ডাক্টর বা কয়েল বা উইন্ডিং এই তিনটা হলো অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের উদাহরণ। এর উদাহরণের মধ্যে আরো পরে পার্মানেন্ট ম্যাগনেট, এছাড়া আরো পরে ম্যাগনেটিক কোর। ম্যাগনেটিক কোর গুলো হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। যদি এখানে স্টেটর কোর গুলো না থাকতো তাহলে আমরা এত পরিমাণ ফ্লাক্স তৈরি করতে পারতাম না। আবার এখানে রোটর কোর গুলো না থাকতো তাহলে ফ্লাক্স কাটতো না। সুতরাং সবগুলোর সাথে সবগুলো খুব গভীরভাবে সম্পর্কিত। এই ধরনের ম্যাটেরিয়াল গুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। যেমন ম্যাগনেটিক কোর, পার্মানেন্ট ম্যাগনেট, কন্ডাক্টর, কয়েল, উইন্ডিং ইত্যাদি, ইলেকট্রোম্যাগনেট। এই এলিমেন্ট গুলো হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। আর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হচ্ছে যে ম্যাটেরিয়াল এর অল্টারনেটিভ তৈরি মানে করা যায় বা অল্টারনেটিভ পাওয়া যায়, এবং যে ম্যাটেরিয়াল গুলো সরাসরি ভাবে মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালের উপর এফেক্ট করছে না, বরং এই ম্যাটেরিয়াল গুলো তার কনস্ট্রাকশনাল সাপোর্টিং দিচ্ছে, এই ম্যাটেরিয়াল গুলোকে বলা হয় সাপোর্টিং ম্যাটেরিয়াল বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। উদাহরণস্বরূপ আমরা যদি বল বিয়ারিং এর কথা বলতে চাই, এই বল বিয়ারিং যদি না থাকতো তাহলে বুশ বা অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট এটা ঘোরানো যেত, অথবা কোনো না কোনো অল্টারনেটিভ ভাবে করা যেত। কিন্তু এই বল বেরিং থাকার ফলে কি হচ্ছে, রোটর এবং স্টেটরের মধ্যে সুন্দর একটা গ্যাপ একটা বজায় রেখে সে সময় করতে পারছে। এবং এই বল বেরিং গুলো যদি না থাকতো তাহলে এখানের সাথে এটা কি হয়ে যেত, লেগে যেত বা ফ্রিকশন হতো, অথবা এখানের সাথে এখানে কি হতো, এটার সাথে এটা ঠিক মতো ঘুরতে পারতো না, ঠিক আছে, আটকে যাওয়ার সম্ভাবনা ছিল। তো বল বেরিং দেওয়াতে হলো কি যে রোটরটা খুব সুন্দর ভাবে স্মুথ ভাবে এর মধ্যে ঘুরতে পারলো। তো যেহেতু এই বল বেয়ারিং দেওয়ার পরে এটা সুন্দর মতো এটা ঘুরতে পারে, তো সুতরাং এই বল বেয়ারিং গুলো হচ্ছে সাপোর্টিং ম্যাটেরিয়াল। এই সাপোর্টিং ম্যাটেরিয়ালকে আবার আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বলতে পারি। যে বল বেয়ারিং হলো মূলত একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। যেহেতু এখানে এটা থাকাতে কি হচ্ছে, এটা থাকাতে সুন্দর মতো সে করতে পারছে। আবার আরেকটা দিক দিয়ে যদি খেয়াল করি যে একটা মোটর দিয়ে কোনো একটা কাজ করতে হবে, একটা মোটর দিয়ে আমরা কি করি, কোনো না কোনো কাজ করি, ধরো ফ্যান চালাই, অথবা একটা মোটর দিয়ে আমরা কি করি, টারবাইন ঘোরাই, অথবা একটা মোটর দিয়ে আমরা ব্লেন্ডার ব্লেড, ছোট ছোট টারবাইন সেগুলো কথা বলতে পারি, ছোট ছোট ব্লেড ঘোরাচ্ছি। আবার এই মোটর দিয়ে আমরা বিভিন্ন রকম রেফ্রিজারেটর হোক বা এয়ার কন্ডিশনার এই সবই চলছে এসব। তো এখন আমরা যদি এই শ্যাফটটা না রাখি, মোটরটা যদি ঘোরে, তাহলে আমরা মোটরের সাথে ওই মেকানিক্যাল আউটপুটটা নিব কিভাবে? এই মেকানিক্যাল আউটপুট নেওয়ার জন্য এই শ্যাফটটা আমরা মোটরের সাথে লাগিয়ে দিচ্ছি। সুতরাং এই শ্যাফট ছাড়া যে মোটরটা ঘুরতো না ব্যাপারটা ঠিক এমন না, কিন্তু শ্যাফট দেওয়াতে হলো কি এখানে যে মেকানিক্যাল পাওয়ারটা ডেভেলপ হয়েছে সেটা আমরা বের করে নিয়ে আসতে পারছি। আবার যদি এটাকে আমরা জেনারেটর হিসেবে ঘোরাতে চাই তাহলে এই মোটরটা রোটরটাকে ঘোরাতে লাগতো। তো মোটরটাকে ঘোরানোর প্রয়োজন যদি থাকতো, এই মোটরের ভিতরে গিয়ে তাকে রোটরটাকে ঘোরাতো না। তাহলে মোটরকে ঘোরাতে গেলে কি করতে হবে, জেনারেটরকে ঘোরাতে গেলে আমাদের এই সাথে যে শ্যাফটটা, রোটরের সাথে যে শ্যাফটটা আটকানো আছে, এই শ্যাফটটাকে বাইরের সাথে কোনো কিছুর সাথে কাপল করে দিতে হবে যেন সে শ্যাফটটা ঘুরতে পারে। সুতরাং এই শ্যাফট হচ্ছে একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। অর্থাৎ এটা সরাসরি ওয়ার্কিং প্রিন্সিপালের উপরে কোনো তার হাত নাই। এটা ছাড়াও একটা মোটর চলবে, এটা ছাড়া একটা জেনারেটর চলবে, কিন্তু এই শ্যাফট ছাড়া মেকানিক্যাল পাওয়ারের আদান প্রদান আসলে সম্ভব না। এই কারণে আমাদের এই শ্যাফটটা হচ্ছে একটা সাপোর্টিং ম্যাটেরিয়াল এবং এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। একইভাবে এই বল বিয়ারিং, বুশ, শ্যাফট, ঠিক আছে, এগুলো হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল মধ্যে এগুলো আরো আছে, যেমন এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে মোটরের এখানে বেজ আছে, বেজটাও মোটরের যে কেজ, it is one kind of construction material. মোটরের যদি কেজ বা খাঁচাই না থাকে তাহলে মোটরটা বসাবো কোন জায়গায়? এটা তো বাতাসের মধ্যে রাখা যাবে না, এটা তো আধার বা পাত্র বা একটা কিছু তো লাগবে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। এরপরে এখানে যে ছিদ্রগুলো দেওয়া আছে, এখানে ছিদ্রগুলো আছে এবং ছিদ্রগুলোর সাথে স্ক্রু দেওয়া আছে। স্ক্রু হোক, নাট, বোল্ট, স্ক্রু, নাট, বোল্টের সবগুলোই আসলে আসলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। এবং
তোমরা জানো যে এখানে যে কন্ডাক্টর গুলো থাকে কন্ডাক্টরের সাথে যেমন তারের জয়েন্ট করেছে, জয়েন্টের সাথে কি থাকে, স্ক্রু থাকে, তারের সাথে লাগ থাকে, বিভিন্ন কম্পোনেন্ট থাকে, এগুলো সবই আসলে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। এগুলো হচ্ছে সব সুবিধার্থে, এটা এমন না যে এসেনশিয়াল দিতেই হবে, এটা ছাড়া চলবে না, সেটা এরকম না। এরপর আমরা আসি ইনসুলেটিং ম্যাটেরিয়াল। মানে তিন রকম ম্যাটেরিয়াল পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল। ইনসুলেটিং ম্যাটেরিয়াল এমন এক ধরনের ম্যাটেরিয়াল যেটা আমরা যখন ওয়ার্কিং প্রিন্সিপাল বলি তখন আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কথাটা আলোচনায় আনি না, কিন্তু বাস্তবিক যে কোনো মোটর তৈরি করতে গেলে আসলে সেখানে ইনসুলেশন দিতে হয়। ইনসুলেশন তিনটা লেভেলে হয়ে থাকে। প্রথম লেভেল হচ্ছে যে এখানে আমরা যদি কভার কন্ডাক্টর গুলো কথা বলে থাকি, এখানে কভার কন্ডাক্টর গুলো আছে, তো এই কন্ডাক্টরের সাথে কি আছে ভিতরে আসলে ইনসুলেশন দেওয়া আছে, যেটা আমরা বাহ্যিক ভাবে অনেক সময় বুঝতে পারি না। যখন একটা ট্রান্সফরমার বা মোটর পেঁচানো হয় বা বাধাই করা হয় তখন দেখবা যে কন্ডাক্টর গুলো পরস্পর লেগে আছে, গায়ের সাথে গা লেগে আছে, কিন্তু আসলে তারা কিন্তু সূক্ষ্মভাবে ইনসুলেশন তার মধ্যে দেওয়া আছে। তো কন্ডাক্টর গুলো হচ্ছে একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল, তো তার মধ্যে একটা সূক্ষ্ম কোটিং বা একটা প্রলেপ দেওয়া হয়, একটা রঙের মতো। এই সূক্ষ্ম কোটিং বা প্রলেপ বা রঙের মতো আস্তরণ দেওয়ার ফলে এই অ্যালুমিনিয়াম বা কপারের উপরে যে লেয়ারটা দেওয়া হয়, লেয়ারের কারণে যখন উইন্ডিং করা হয় তখন একটার সাথে একটা কন্ডাক্টর শর্ট হয়ে যায় না। আর শর্ট হয়ে গেলে তো আসলে সেখানে কারেন্ট ফ্লো করবে না, ওইভাবে পুড়ে যাবে। এই কারণে আমরা এখানে ইনসুলেশনটা ব্যবহার করি। তাহলে একটা ইনসুলেশন হচ্ছে কন্ডাক্টর কন্ডাক্টর ইনসুলেশন। সেকেন্ড একটা ইনসুলেশন হচ্ছে, সেটা হচ্ছে কোর কোর ইনসুলেশন। কোরের সাথে কোর ইনসুলেশনকে আমরা ইনসুলেশন বলি না, ওটাকে আমরা লেমিনেশন বলি। যেমন নামটা আমরা সবাই পড়েছো সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, যে লেমিনেটেড আয়রন কোর, হোয়াট ডু মিন বাই লেমিনেটেড আয়রন কোর। তো লেমিনেশন ইজ সেলফ অ্যান ইনসুলেটর। এখানে আসলে কি থাকে, এখানে অনেকগুলো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে। সেই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো জাস্ট একটার সাথে একটা স্ট্যাক করা থাকে, they are stacked one after another, and inside the segments there is some insulation which is known as lamination. এই লেমিনেশনটা কিন্তু মানে ম্যান্ডেটরি। লেমিনেশন না থাকলে কি হয়, আমরা সবাই জানি লেমিনেশন যখনই না থাকে এডি কারেন্ট এর মধ্যে ফ্লো হয়। এবং এটা হচ্ছে রোটর, সেই রোটরের মধ্যেও আসলে অনেকগুলো ডিস্কের মতো, অর্থাৎ আমাদের যে সিডি বা এরকম আছে, যেরকম আমাদের সিডি, এই সিডির মতো অনেকগুলো লেয়ার একটার পর একটা হয়ে স্ট্যাক হয়ে 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 আসলে একটা ফরমেশন হয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত হলো সিডির মতো এখানে ফরমেশন হয়েছে, এবং এইটার মাঝে মাঝে আসা হচ্ছে ইনসুলেশন। তো এটাও ওয়ান কাইন্ড অফ লেমিনেশন, ওয়ান কাইন্ড অফ ইনসুলেশন। আমরা দেখতে পেলাম যে কোরের ভিতরে ইনসুলেশন আছে, একটা কোর থেকে আরেকটা কোর সেপারেশন ইনসুলেশন। কন্ডাক্টর ইনসুলেশন, তবে একটা কন্ডাক্টর থেকে পাশের কন্ডাক্টরকে সেপারেশন একটা ইনসুলেশন। আরো ধরনের ইনসুলেশন লাগবে কোর টু কন্ডাক্টর, অর্থাৎ এখানে যে উইন্ডিং গুলো দেওয়া আছে সেই উইন্ডিং এর সাথে একটা কোর, এটা যেন লেগে না যায় তার জন্য আরো ধরনের ইনসুলেশন দেওয়া আছে। তো এই তিন ধরনের ইনসুলেশন মূলত আমরা এখানে ইউজ করে থাকি। এছাড়া আরো কিছু আইটেম আছে যেগুলোর একক পারপাস না, সেগুলো হচ্ছে কম্বাইন্ড পারপাস। যেমন আমরা কুলিং ফ্যানের কথা বলেছি, তো কুলিং ফ্যান কিন্তু ইনসুলেশনে খুব ভালো একটা রোল প্লে করে। যখন একটা মোটর বা জেনারেটর করে টেম্পারেচার রেজ হয়, সেখানে হিট প্রডিউস হয়। তো এই হিট গুলোকে ডেসিপেট করার জন্যই মূলত এখানে ফিন্স বা ফ্যান গুলো ইউজ করা হয়। এটা যখন মোটরটা ঘুরে, মোটরের সাথে সাথে এই ফ্যান গুলো ঘুরতে থাকে। যখন এই ফ্যান গুলো ঘুরতে থাকে তখন এখানে বাতাসটা বের হয়ে মোটরটাকে কি করে, ঠান্ডা করে। দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সে পাক করতে পারে, এয়ার ওখান থেকে ইনজেক্ট করতে পারে, অথবা সে ভিতরে বাতাস টেনে এখানে থ্রো করতে পারে। দুই ভাবে করতে পারে, এক্সস্ট ফ্যানের মতো কাজ করতে পারে, বাতাস বাইরে থেকে পাক করে নিয়ে আসতে পারে। সেটা ডিপেন্ড করছে ম্যানুফ্যাকচারের উপর, যে বাতাসের ডিরেকশন কোন দিকে হবে, কিভাবে ফ্যান গুলো কাজ করছে, আলাদা ইস্যু। তো এটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হয়। একটা কুলিং ফ্যান লাগবে, সেই কুলিং ফ্যানের কারণে মোটরটা টেম্পারেচার কিছুটা কমে যাবে, এবং টেম্পারেচারের সাথে কিন্তু ইনসুলেশন খুব গভীর সম্পর্ক। যদি টেম্পারেচার রেজ করে সবার আগে কিন্তু ইনসুলেশন ফেল হয়ে যায়। আমরা সবাই জানি যে কপারের মেল্টিং পয়েন্ট বা অ্যালুমিনিয়াম মেল্টিং পয়েন্ট অনেক বেশি। The melting point of aluminum or copper conductor in winding or coil is far higher than that of the insulation or insulating material. যেহেতু ইনসুলেটিং ম্যাটেরিয়াল এদের মেল্টিং পয়েন্ট অনেক বেশি, সে কারণে কি হয়ে যায়, ইনসুলেশনটা সবার আগে নষ্ট হয়ে যায়। ইনসুলেশন নষ্ট হয়ে গেলে এডি কারেন্ট অনেক বেশি পরিমাণ ফ্লো হয়। কন্ডাক্টর গুলো আস্তে আস্তে ইনসুলেশন ছাড়া হয়ে গেলে সেগুলো শর্টেড হয়ে যায় এবং পুড়ে যায়, সেটাকে আমরা বলি মোটরটা পুড়ে গেছে ইত্যাদি। এগুলো কিন্তু পর্যায়ক্রমিক ভাবে হয়। এই জন্য কুলিং ফ্যানটাও খুব ভাইটাল একটা পার্ট। এটা নট অনলি একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, রাদার ইজ অলসো অ্যান ইনসুলেটিং ম্যাটেরিয়াল। তো এই জন্য আমরা কিছু কিছু ম্যাটেরিয়াল সম্পর্কে জানলাম, এবং এগুলো কোনটা কি ধরনের সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। তো এই সংক্রান্ত যে কোশ্চেন গুলো আমাদের আসতে পারে সেটা হচ্ছে এরকম, যে একটা মোটর দেওয়া থাকতে পারে, ছবি হিসেবে দেওয়া থাকতে পারে। এই ছবির মধ্যে বিভিন্ন পার্টস চিহ্নিত করা থাকবে। এই পার্টস গুলোর নাম দেখে আইডেন্টিফাই করতে হবে যে কোন পার্ট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, কোন পার্টটা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, কোন পার্টটা ইনসুলেশন ম্যাটেরিয়াল। এভাবে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ইনসুলেটিং ম্যাটেরিয়াল গুলোকে আইডেন্টিফাই করে রাখতে হবে।
তো দুই ভাবে হতে পারে যে র্যান্ডম কিছু আইটেমের নাম দিয়ে দেওয়া গেল, যেমন ব্রাশ, কমিউটেটর, স্লিপিং, বল বিয়ারিং, নাট বোল্ট, এবং করে আমি অনেকগুলো নাম দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এদেরকে তিনটা টেবিলে ভাগ করতে হবে। একটা টেবিলে থাকবে কনস্ট্রাক্ট মেথড, একটা অ্যাক্টিভ মেথড, এই তিনটা টেবিলে তাকে ভাগ করা লাগতে পারে, এরকম কিছু হতে পারে। আবার এরকমও থাকতে পারে যে এরকম বলা থাকলো না, শুধুমাত্র একটা মোটরের ছবি দেওয়া থাকলো এবং বলা হলো যে ঠিক আছে, তাহলে এই মোটরের ছবি দেখে এবার বুঝতে হবে যে এইটার মধ্যে কোনটা কি কি রোল প্লে করছে। তখন তারা কি করবে, আইডেন্টিফাই করবে যে হ্যাঁ মোটরের এই পার্টটা মুখ, ওই পার্টটা তমুক, এইভাবে করে করে তারা আনসার করবে। তো এইভাবে আমাদের কোশ্চেন গুলো আসতে পারে। এবং একই সাথে আসতে পারে যে আমাদের যে হিস্টেরিসিস লুপ, সেটার সাথে এই মোটরটার সম্পর্ক কি, যে যদি ইলেকট্রোম্যাগনেটিক মোটর গুলো আমরা এক্সপ্লেন করতে চাই, ম্যাগনেটাইজেশন কার্ভ আছে, সেখানে ডিম্যাগনেটাইজেশন কার্ভ আছে, সেখানে নানা রকম ফান্ডামেন্টাল যে কনসেপ্ট গুলো আছে, সেই সবগুলো কনসেপ্টের সাহায্যে আসলে আমাদের এই মোটরের জিনিসগুলো এক্সপ্লেন করতে হবে, এবং সেই অনুযায়ী কোশ্চেন আসলে আমাদেরকে আনসার করতে হবে। আজকে এ পর্যন্ত যে আলোচনা হলো, তোমাদের কারো কোন কোশ্চেন থাকলে বলো, যেহেতু আমাদের 2-3 মিনিট আছে ক্লাসের টাইম। খুব ক্লাসের টাইম খুব বেশিক্ষণ নাই। তো এতক্ষণে যা বলেছি তাকে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? আজকে টোটাল অ্যাটেন্ডেন্স হচ্ছে 29, 29 people are there. And if you have any question, please ask me. Is the things clear to you? Please reply. এবং তোমাদের সাথে আমাদের পরবর্তী ক্লাস, সেটা বা রুটিনে যেটা আছে সেটা হলো সেকশন রবিবার 12টা 10। তো আশা করি তোমার সাথে রবিবার 12টা 10 দেখা হবে। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করে নিলাম, এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে এর মধ্যে আলোচনা করো। তোমাদের জুম সেশনটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে বলে মনে হচ্ছে না, ধরে নিচ্ছি সবাই টপিকগুলো বুঝতে পেরেছে, যদি অনেক ইজি টপিক। তো পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।